এক ভিডিওতে নিশ্চিত করো বাংলা প্রথম পত্রে 100তে 100 প্রস্তুতি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছো। সো অনেকে দেখবা এরকম বেশ কিছু থাম্বনেইল বানাবে যে এক ভিডিওতে বাংলা প্রথম পত্রে 100তে 100 পাওয়া যায়, বাট বিশ্বাস করো বাংলা প্রথম পত্রে তুমি কোনোদিন 100তে 100 পাবা না। এটা হলো বাস্তব কথা। সো আমরা আনরিয়েলিস্টিক ইমপ্যারালাল কথাবার্তা না বলে প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা শুনবো। বাংলা প্রথম পত্রে তোমার কাছে এমসিকিউতে থাকে 30 মার্ক, সিকিউতে থাকে 70 মার্ক, যে জিনিস তুমি জানো। এটা বলে লাভ নাই। আমার কথা হচ্ছে এমসিকিউ কিভাবে পড়বো, সিকিউ কেমনে পড়বো। দেখো, ফার্স্ট অফ অল এমসিকিউতে তুমি কোনোদিন 30-এ 30 পাবা না, বা পাইলেও সেটা বলতে পারবা না যে আমি 30-এ 30 পাইছিলাম। কারণ হলো বাংলার এমসিকিউ গুলা এমন থাকে যে উদ্দীপকের চরণ দ্বারা লেখক কি বুঝিয়েছেন, দুঃখ, বেদনা, কষ্ট, হাহাকার। আরে ভাই, লেখক কি বুঝাইছে আমি কেমনে বলবো? তো এরকম ভাবে অনেক কিছু দেখবা যে বাংলা প্রথম পত্রে এমন এমন কোয়েশ্চেন করা হচ্ছে যে সবগুলো আনসারই কারেক্ট, অথবা কোনো আনসারই হইতেছে না। সো বাংলা প্রথম পত্রে এমসি গুলা কাইন্ড অফ লাখের উপর ডিপেন্ড করে। বাট অন এভারেজ যদি আমি 30টা এমসিকিউর কথা বলি, এই 30-এর মধ্যে তুমি যদি তোমার পুরা বইটা পারো, পুরা বইটা একবার রিডিং পড়া থাকে, শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সবকিছু পারো, তাহলে তুমি এখানে 23 সিকিউর করতে পারবা। এরপরে তুমি যদি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং কিছু নামি দামি, অর্থাৎ কথায় বলে টেস্ট পেপারে যেসব হাইলাইটেড কোয়েশ্চেন থাকে সেসব হাইলাইটেড কোয়েশ্চেন পড়ো, তাহলে হয়তো আরো এডিশনালি 4 মার্ক যোগ করতে পারবা। বা ধরো তোমার আশেপাশে যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথাবার্তা বলে পরীক্ষার হলে এখানে হয়তো তুমি 27 পর্যন্ত পৌঁছাইতে পারবা। বাট এরপরে বাকি যে 3 মার্ক থাকবে, এই 3 মার্ক তোমার পক্ষে বাংলা প্রথম পত্রে ইনশিওর করা ইজ নেক্সট টু ইম্পসিবল। মানে পরীক্ষার হলে তুমি শিওরিটি দিয়ে বলতে পারবে না যে না এই 3টে হবেই হবে। এটার মধ্যে 50-50 চান্স থাকবে, 25-75 চান্স থাকবে, কিন্তু তুমি এখানে 100% নিশ্চয়তা দিয়ে বলার কোনো সুযোগ নাই যেখানে সবগুলো মানে এই 3টা আমার আনসার হবেই। সো বাংলার প্রথম পত্রে এখানে হয়তো 23-4 আমি যখন নাম্বারটা বলছি, এটা হচ্ছে আমি এভারেজে বলছি বা গড় হিসাবে বলছি। সবসময় হয়তো এটা সত্য হবে না। 23-এর জায়গায় 22 হইতে পারে, 24 হইতে পারে, 4-এর জায়গায় 3 হইতে পারে, 5 হইতে পারে, কিন্তু অন এভারেজ 27টার মতো কোয়েশ্চেন থাকে যেটা তোমার পারা উচিত, এবং 3টার মতো কোয়েশ্চেন থাকে যেটা না পারা উচিত। সো এই 3টার মধ্যে কিছু হইতেও পারে, না হইতে পারে। সো আমরা ওইসব চিন্তা ভাবনা না করে, যদি তোমার বাংলা প্রথম পত্রে এমসিকিউতে 25 হয় বা 25 প্লাস হয়, তাহলে পরীক্ষা ঠিক আছে। আর যদি 25-এর চেয়ে কম হয়, 25 মার্কের চেয়ে যদি কম পাও, তার মানে বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাস হওয়ার সম্ভাবনা কিছু অংশে কমে যায়, বাট একেবারে কমে যায় নাই। সো 25 যদি তুমি পায়ে থাকো, তাহলে বাংলা প্রথম পত্রে সিকিউতে তোমার পাইতে হবে 55 যদি এ প্লাস পাইতে হয়। তাহলে 25 পাইয়া তারপর যদি 55 অ্যাড করতে পারো, তাহলে তুমি এ প্লাস পাওয়া পসিবল, মানে 80 পাওয়া পসিবল। ওকে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলাই এ প্লাস হয়, বাট স্টিল বাংলা প্রথম পত্র পরীক্ষার পরেও তো একটা অশান্তি কাজ করে। আয় হ্যাঁ, আমার বাংলা এ প্লাস কি আসবে না কি আসবে না। বাংলা সেকেন্ড পরীক্ষার আগে যাতে তুমি চাপ মুক্ত থাকতে পারো, এই জন্য 25 প্লাস তোমাকে পাইতে হবে। সো আমরা সিকিউ নিয়ে আলোচনা করব কিভাবে 55 পাইতে হয়, তার আগে এমসিকিউ নিয়ে কথাটা শেষ করি। এমসিকিউ তোমার পারতে হলে তোমার পুরো বইটাকে পারতে হবে। পুরো বই রিডিং পড়া থাকলে, অন্তত জীবনে যদি একবারও পড়ে থাকো, তাহলে এখানে আশা করা যায় তুমি এখানে কাহিনীটা জানলে এমসিকিউ আনসার করে আসতে পারবা। বাট তারপরেও তুমি তোমার এতদিন পর্যন্ত যে বইটা পড়ছো, হয়তো তুমি কলেজে ক্লাস করছো, হয়তো পারে তুমি অনলাইনে ক্লাস করছো, হইতে পারে তুমি নিজে নিজে পড়ছো, টেস্ট পেপার সলভ করছো, করার মাধ্যমে বিভিন্ন লাইন টাইন দাগাইছো, ওই জিনিসগুলো আবার দেখে যাবা, এটাই আবার প্রিপারেশন নিবা। এবং এই পুরা টাইমটার মধ্যে, অর্থাৎ নেক্সট ডে হয়তো তুমি এখানে আর পরীক্ষার আগের দিন পাবা। সো পরীক্ষার আগের দিনে তুমি যেন পুরা বইটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে তোমার যদি আর কোনো কাজ না থাকে, বা ধরো অনেক বেশি কিছু বাকি আছে, এরকম অবস্থায় যদি না থাকো, ফুল বইয়ের প্রত্যেকটা পেজ একটার পর একটা পেজ উল্টায় যাও, তাহলে দেখবা যে না তোমার কাছে একটা হ্যাপিনেস লাগতেছে, না আমি আমার পুরো বইটা উল্টায় যেতে পারছি, পুরো বইটা দেখে যেতে পারছি, বা পুরো বইটা রিভিশন দিয়ে যেতে পারছি পরীক্ষার আগের রাতে। ওকে, তাহলে এখানে তোমার এমসিকিউর ক্ষেত্রে বই একটা ইম্পর্টেন্ট বিষয়। অলসো যদি কারো ক্ষেত্রে মানে ধরো সবগুলো অধ্যায় ঠিক মতো পড়ো নাই, বাংলা পড়ার সময় পাও নাই, ফিজিক্স কেমিস্ট্রি পড়েই কুল পাই না, ফিজিক্স ম্যাথ পড়েই কুল পাই না, বাংলা কোন বই থেকে আসছে। সো এই সব ক্ষেত্রে তোমার জন্য আমি তোমার প্রিপারেশনটাকে সহজ করার জন্য দাগানো বই দিতে পারি। তো এটা আমার দাগানো বই না, আমার স্টুডেন্টদের কাছ থেকে দাগানো বই কালেক্ট করা। তো এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে দাগানো বইটা দেওয়া থাকবে। ওকে, সো আমাদের এমসিকিউ প্রিপারেশন আশা করি সহজতর হলো। এবং তুমি এখানে আসলে 30-এ 30 পাওয়ার টার্গেট করো না। তুমি যত ভালো স্টুডেন্টই হয়ে থাকো না কেন, এইটা তুমি 30-এ 30 পাবা না, এটা মেনে নাও। বাস্তবতা মেনে নেওয়া শিখো, এবং যদি পাইয়া যাও তাহলে তো ভালো,
ধরো পরীক্ষার হলে তোমার এমন প্রশ্ন হইলো যে প্রশ্নে তুমি 30 এ 30 পাইছো, এটা তোমার অ্যাডভান্টেজ। পরীক্ষার হলে এক্সট্রা তোমাকে হ্যাপিনেস দিবে যে না আমি এখানে 30 এ 30 পেয়ে গেছি, তাহলে তো আমার পরীক্ষা বেশ ভালো হইতেছে, এটা তোমার পরীক্ষার হলে। বাট তুমি আগে থেকে যদি একটা প্রিপারেশন নিয়ে রাখো যে না আমি 30 এ 30 পাওয়ার জন্য পড়তেছি, তাহলে কিন্তু পরীক্ষার হলে যখন তুমি দেখবা যে একটা রিয়েলিটি চেক খেয়ে গেছো, তখন তোমার কাছে একটু খারাপ লাগবে। সো এই প্রিপারেশনটা যদি আমি যেসব কথাবার্তা বললাম, এটা মোটামুটি বাস্তবতা নিয়ে লিখে বলা। এরপর আছি সিকিউতে তোমার 55 যদি পাইতে হয়, তাহলে চিন্তা করো পার সিকিউতে তোমার কত তুলতে হবে। পার সিকিউতে কত তুলতে হবে? তোমার সিকিউ আছে 60টা, তাহলে 7 8 হয় 56। তার মানে পার সিকিউতে 8 করে পাওয়া লাগবে, একটা সিকিউতে 7 পাইলেও হবে। তুই একটা সিকিউর কথা চিন্তা করবে না, আমরা রিস্ক ফ্যাক্টরের কথা চিন্তা করব না, মানে কাটায় কাটায় 80 পাওয়ার তো দরকার নাই, 1 মার্ক বেশি পাও। তাহলে প্রতি সৃজনশীলে আমাকে কত পাইতে হবে? 8 পাইলে আমি কিন্তু এ প্লাস পেয়ে যাই। প্রতি সৃজনশীলে যদি 8 পাই তাহলে কিন্তু আমার এ প্লাস পেয়ে যাই। এখন কথা হচ্ছে প্রতি সৃজনশীলে যদি 8 পাইতে হয়, তাহলে আমাদের মাথায় বেশ কিছু চিন্তা ভাবনা রাখতে হবে যে না আমরা কিভাবে আমাদের সৃজনশীলগুলো লিখবো। সো এখানে আমি বেশ কিছু কোয়েশ্চেন রাখছি, সামনে আরো বেশ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল তুমি যখন সিকিউ আনসার করতে যাবা, তুমি সব সময় সবচেয়ে বেস্ট যেটা পারো এইটা দিয়ে শুরু করবা হচ্ছে সিকিউটা। তাহলে কি বললাম? সবচেয়ে বেস্ট যেটা পারো। ধরো তুমি এখানে 11টা সৃজনশীল দেওয়া থাকবে, র্যাঙ্কিং এ 1 নাম্বার যে সিকিউটা আছে যেটা তুমি সবচেয়ে ভালো পারো, এটা লিখবা সবার আগে। তারপরে র্যাঙ্কিং এর সেকেন্ড যেটা ভালো পারো ওটা লিখবা সেকেন্ডে। থার্ড যেটা ভালো পারো এটা লিখবা 7 নম্বরে। কেন? কারণ পরে বলতেছি। তাহলে এরপরে বাকিগুলো সিরিয়ালি লিখবা। তো সবচেয়ে ভালো পারাটা লিখবা শুরুতে, সেকেন্ড ভালো পারাটা লিখবা তারপরেরটায়, আর সবচেয়ে থার্ড যেটা ভালো পারো এইটা লিখবা হচ্ছে একদম লাস্টে। কেন বললাম এই কথাটা? ধরো আমরা যদি এখন টাইম ম্যানেজমেন্টে চলে যাই, আমরা সবসময় বলি যে পার সৃজনশীল 20 থেকে 21 মিনিটের মতো টাইম দেওয়া হয়, 20 থেকে 21 মিনিটের মধ্যে লিখবা। বাট বিশ্বাস করো প্রথম সৃজনশীলটা কেউ কোনোদিন 20 মিনিট লিখে নাই। তুমি যদি অনেক বাজেভাবে লিখো, হয়তো অনেক কন্টেন্ট মিস করো, হয়তো কম লিখছো, সেক্ষেত্রে পসিবল। কিন্তু প্রথম সৃজনশীল 20 বা 21 মিনিটে লিখে শেষ করছে এরকম মানুষ হাতে গোনে পাওয়া যাবে না। সো প্রথম সৃজনশীল 20 মিনিট আসলে শেষ হবে না, তুমি যত চিন্তা ভাবনাই করো না কেন। তোমাকে তাহলে চিন্তা করতে হবে প্রথম সৃজনশীলটা হইতে পারে 27 মিনিট, পরেরটা হইতে পারে 23 মিনিট, মানে এটা তোমাকে আমি র্যান্ডম হিসাব বললাম। সো অন এভারেজ তোমার জন্য 50 মিনিটের মধ্যে দুইটা সৃজনশীল শেষ হয়। 50 মিনিটের মধ্যে দুইটা সৃজনশীল শেষ হইতেই হবে, কিছু করার নেই। 50 মিনিটের মধ্যে দুইটা সিকিউ শেষ করবা, এটা যেন একদম ফিক্স থাকে। সো তোমার যদি প্রথম সৃজনশীল লিখতে 30 মিনিটও চলে যায়, সেকেন্ডটা যেন 20 মিনিটে শেষ হয়, বা 30 মিনিট নেওয়া উচিত হবে না প্রথমটার ক্ষেত্রে। সো আমি বলবো 50 মিনিটে দুইটা সৃজনশীল শেষ করবা, এরপরে তুমি আস্তে আস্তে কি করবা, বাকিগুলা 20 মিনিট করে লিখবা, 20 করে লিখবা। আর লাস্ট যে সিকিউটা থাকে, যেহেতু তুমি এটা খুব ভালো পারো, সো এটা নিয়ে তোমার খুব বেশি চিন্তা করার দরকার থাকবে না, সেই সময় তুমি এই সৃজনশীলটা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, সবগুলো তুমি 20 করে লিখলা। লেখার পরে এখন হয়তো তুমি এখানে 15 মিনিট পাইতে পারো, হইতে পারে তুমি এখানে 12 মিনিট পাইতে পারো, হইতে পারে তুমি 20 মিনিটও পাইছো, 22 মিনিট পাইছো, যতটুকু টাইম তোমার কাছে বাকি থাকে সেই টাইমটুকু তুমি দিয়ে এটা লিখবা, লাস্ট যে সৃজনশীলটা থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা যখন সৃজনশীল সিলেক্ট করব, অবশ্যই সেই সৃজনশীলের জ্ঞানমূলক যেন তুমি পারো। ধরো গ ঘ তুমি কিছুই জানো না, চ্যাপ্টারটা তো তোমার পড়া আছে, তো তুমি রিলেট করতে পারবা কিছু কিছু, কিন্তু হয়তো এক্সাক্ট আনসার জানো না। স্টিল যেটার তুমি জ্ঞানমূলক পারফেক্টলি পারো, ওই জ্ঞানমূলকটা তুমি একদম আনসার করবা। ঠিক আছে, তাহলে সিকিউর ক্ষেত্রে আমি ভিতরে পারি কি না পারি ডাজন্ট ম্যাটার, বাট জ্ঞানমূলক যেটা ক মার্কের প্রশ্ন আছে সেটার জন্য আমি একদম পারফেক্টলি পারি। এবং জ্ঞানমূলক এক শব্দে লেখা যাবে না, এটা একদম সেন্টেন্স কমপ্লিট করে লিখবা। হয়তো তুমি ভাবতেছো এখানে আমি এক শব্দ মানে 3-4 শব্দ বা 5-7টা শব্দ সেভ করলাম, এই টাইমটা দিয়ে আমি হচ্ছে ঘ নাম্বারে 5-7 শব্দ অ্যাড করতে পারবো। বিশ্বাস করো ঘ নাম্বারে 5-7 শব্দ দিয়ে কিছু হবে না, কিন্তু জ্ঞানমূলকে তুমি এক শব্দের জায়গায় এক লাইন লিখলে টিচারের কাছে তোমার ইমপ্রেশনটা বেটার হয়ে যাবে। সো জ্ঞানমূলক প্রথম সিকিউতে অনেকে আবার জ্ঞানমূলক মিস করে। প্রথম সিকিউতে তুমি যদি জ্ঞানমূলক না পারো, তাহলে তুমি মোটামুটি শিওর থাকো তোমার এ প্লাস পাওয়া হইতেছে না, তোমার প্রথমেই ইমেজ ডাউন হয়ে গেছে টিচারের কাছে। সো চেষ্টা করবা অবশ্যই জ্ঞানমূলক যেন একদম নিখুঁত আনসার করতে পারো। নেক্সট, ক মার্কের প্রশ্ন লিখবা এক লাইনে, খ মার্কে লিখবা দুই প্যারায়, গ মার্ক লিখবা 3 প্যারায়, এবং ঘ মার্ক লিখবা 4 প্যারায়। অর্থাৎ স্টেপ করে লিখবা। অর্থাৎ এখানে যে 2 মার্ক আছে, 1 মার্ক দিছি জ্ঞানমূলকের জন্য, 1 মার্ক দিছি অনুধাবনের জন্য।
এভাবে তুমি ভেঙে ভেঙে লিখবা। ওকে, সো এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবা এবং যখন পরবর্তী একটা নতুন সিকিউ শুরু করবা অবশ্যই নতুন পেজ থেকে শুরু করবা, ওভাবে খাতার মধ্যে লিখবা। এখন ধরো খাতার মধ্যে তোমার এমন অবস্থা হইলো যে তুমি এই লাইনে এসে সৃজনশীল শেষ হয়েছে, এই লাইনে এসে সৃজনশীল শুরু হইতেই পারে, মানে আরেকটা এখন তুমি এখান থেকে ক লেখা শুরু করবা, কারণ এখানে পুরো একটা পেজ যদি নষ্ট হয় টিচারের কাছে তোমার ইমপ্রেশন নষ্ট হয়ে যেতে পারে। অল ইজ অ্যাবাউট তোমার খাতা দেখে, তোমার লেখা দেখে টিচারের জন্য ইমপ্রেশনটা ভালো থাকে। টিচারের ইমপ্রেশন যত ভালো থাকবে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। টিচারের ইমপ্রেশন মানে তোমার কাছে টিচারের কাছে তোমার যে ইমপ্রেশনটা আছে সেটা যত বেশি ডাউন হওয়া শুরু করবে, ইমেজ যত নষ্ট হওয়া শুরু করবে, তত তোমার মার্ক কমতে থাকবে। সো তুমি এখানে যদি শেষ হয়ে যায় তাহলে তুমি তো এখানে লিখবা, কিন্তু চেষ্টা করবা যে ধরো যেখানে গিয়ে শেষ হোক, ধরো এখানে তোমার শেষ হইতেছে তাহলে এখানে শেষ বা এখানে শেষ বা এখানেও শেষ, তুমি এখান থেকে লিখবা। বাট ধরো একদম ফার্স্ট 3 লাইনের মধ্যে শেষ হয়ে গেছে তাহলে তুমি এখান থেকে মানে এখান থেকে শুরু করবা, এই পেজ থেকে শুরু করবা। তো চেষ্টা করবা নতুন সিকিউ নতুন পেজ থেকে স্টার্ট করার, বাট এটার ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। গেল। নেক্সট অফ অল, তুমি যে সৃজনশীলটা লিখবা, ধরো তুমি হচ্ছে এখানে 1 নং প্রশ্নের উত্তর দিতেছো, তাহলে এখানে অবশ্যই 1 নং প্রশ্নের উত্তর লিখবা। 1 নং প্রশ্নের উত্তর, একের ক একের গ হবে না, 1 নং প্রশ্নের উত্তর পুরোটা লিখলা, প্রো দিয়ে ইয়া দিও না, এগুলো দিবা না, একদম ডিরেক্ট লিখবা প্রশ্নের উত্তর। এরপরে একটা দাগ দিলা এবং এই দাগটা দেওয়ার চেষ্টা করবা নীল কালির, জেল পেন না বল পেন দিয়ে লিখবা, ঠিক আছে? জেল পেন এবং বল পেনের পার্থক্য আশা করি বুঝো। সো এখানে কি লিখবা, জেল পেন দিয়ে হচ্ছে দাগ দিবা, জেল পেন দিয়ে দাগ দেওয়া যাবে না, বল পেন দিয়ে দাগ দিবা। ওকে, সো এখানে নীল কালি অ্যাড করবা, সবুজ কালিও না, গোলাপি কালিও না, লাল কালিও না, কোনো কালি না, এখানে তোমার কোন কালি, নীল কালি। পরীক্ষার খাতায় তোমার সাইড থেকে নীল কালি এবং কালো কালি ছাড়া আর কোনো কালি এলাও না। ওকে, তারপরে একের ঘ, এই যে ধরো 1 নং প্রশ্ন উত্তর দিছো, এরপর এখানে একের ক দিবা, এখানে লিখছো, লেখার পর একের খ একের গ একের গ, মানে জিনিসটা এরকম যেন না লিখো যে শুধু ক শুধু খ, টিচার তো খুঁজে পাবে না ভাই এটা কোন প্রশ্নের খ। টিচার হয়তো খুঁজলে পাবেন 1 নম্বর প্রশ্ন, কিন্তু এত কষ্ট কেন টিচারে দিবা? টিচারকে তুমি যত কষ্ট দিবা টিচার তোমাকে মার্ক দিতে তত কষ্ট বেশি কষ্ট পাবেন। সো টিচারে হ্যাপি রাখার চেষ্টা করবা, তার কাছে নিজের ইমপ্রেশনটা ভালো রাখার চেষ্টা করবা। সো নীল কালি দিয়ে দিবা, একের ঘ লিখবা। গেল। নেক্সট হচ্ছে মার্জিন। পরীক্ষা পেপার কিন্তু অনেক আগেই দিয়ে দেয়, সো পরীক্ষার ঘন্টা পড়ার আগে তুমি মার্জিনটা কমপ্লিট করে রাখবা। পরীক্ষার ঘন্টা পড়ার আগে মার্জিন কমপ্লিট করে রাখবা। সাধারণত ফার্স্ট পেজের মধ্যে এখানে বেশ কিছু ইনফরমেশন ফিল আপ করতে হয়, এখান থেকে আমরা লেখা শুরু করতে পারি। সো দেখো এই যে উপরের অংশটা নীল কালার দিয়ে দিলা, এই পাশেও নীল কালার দিয়ে দিলা, তুমি চাইলে পেন্সিল দিয়ে দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এরপরে হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা মার্জিন দিবা, কিন্তু এটা আবার দাগ দিবা না, জাস্ট একটা ভাঁজ করবা অথবা আন্দাজ করবা, আন্দাজ করলেই বেটার হয়। এই যে নিচের অংশটুকুতেও কিছু লিখবা না, কি করবা না, নিচের অংশটুকুতেও কিছু লেখার দরকার নাই, কিন্তু ভাঁজ করতে পারো, বাট দাগ দিবা না কোনোভাবে। এই অংশটুকুতে কোনো কিছু লেখা তো যাবে নাই, এই যে আমি একটা দাগ দিলাম না ভিন্ন কালারের, এই দাগটাও দেওয়ার চেষ্টা করবা না, মানে দাগ দিবা নাই সোজা কথা। সো এখানে দাগ দেওয়া যাবে না। নেক্সট কথা হলো এই দাগ না দিয়ে এখানে মার্জিন ভাঁজ করতে পারো, বাট ভাঁজ করার চেয়ে বেটার কি, বেটার হচ্ছে তোমার চোখের আন্দাজে এটা মানে ডিফাইন করা যে এইটার নিচে আমি আর কিছু লিখবো না, ঠিক আছে? প্রত্যেক পেজের ক্ষেত্রে একই কথা। গেল। আচ্ছা, লুজ শিট যখন তুমি নাও তখন কিন্তু দেখা যায় তুমি একটা রাশের মধ্যে থাকো যে না এখন হচ্ছে আমাকে অনেক বেশি লিখতে হবে, ওই টাইমে অনেক সময় দেখা যায় যে মার্জিন আমরা করতে পারি না। তো ওই টাইমে তুমি ভাঁজ করে রাখবা এবং পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত ধরো তুমি লিখে ফেলছো, মানে পরীক্ষা তো 3 ঘন্টার, 2 ঘন্টা 58 মিনিটে তুমি লেখা শেষ করছো। লেখা শেষ করার পরে বাকি যে 2 মিনিট থাকবে, এই 2 মিনিটে মার্জিন টানা শুরু করবা, যতটুকু মার্জিন টানা যায় টানছো, না টানতে পারলে অসুবিধা নাই। সো ভাঁজ করে রাখবা। লুজ শিটের ক্ষেত্রে তুমি কি করবা, লুজ শিটের ক্ষেত্রে ভাঁজ, কারণ তখন যদি তুমি আবার মার্জিন করা শুরু করো তখন লেখার যে ফ্লোটা ছিল ফ্লোটা নষ্ট হবে, ফ্লোটা ব্রেক হবে। সো তুমি ভাঁজ করে রাখবা, যদি শেষে একটু সময় পাওয়া যায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট যতটুকু টাইম পাওয়া যাক না কেন ততটুকুতেই তুমি হচ্ছে কি করবা, ভাঁজ করা অংশটুকুতে মার্জিন টেনে দিবা। 2 পৃষ্ঠা হলে 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা হলে 4 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা হলে 8 পৃষ্ঠা, সমস্যা নাই। এরপরে স্টেপলা নিয়ে রাখবা।
এটা মাস্ট বাংলা পরীক্ষার ক্ষেত্রে অন্তত। আর পরীক্ষায় যদি তুমি নাও বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটা পরীক্ষায় স্টেপলার নিয়ে যাওয়া মাস্ট। কেন? কারণ দেখবা যে স্টেপলার সাধারণত মানে একটা যে রুম আছে, একটা হল, এক হলে একটাই থাকে। এখন ধরো এদিক থেকে হচ্ছে তোমার স্টেপলার দেওয়া শুরু করছে, স্টেপলারের মামা আসছেন, এখন তুমি যে পৃষ্ঠার মধ্যে ছিলা ওই পৃষ্ঠা তোমাকে আগে ভাঁজ করতে হবে, ভাঁজ করে টরে তারপরে ওনাকে দিতে হবে। এটার জন্য অন্তত 1.5 থেকে 2 মিনিট টাইম তোমার নষ্ট হবে, মিনিমাম হইলেও 1 থেকে 1.5 মিনিট টাইম তোমার এখানে নষ্ট হবে। এইটা তোমার করার তো দরকার নাই, তোমার লেখা যখন শেষ হবে ওই টাইমে গিয়ে তুমি স্টেপলার মারবা। সো নিজস্ব স্টেপলার থাকলে এই প্যারাটা খাইতে হয় না। এই জিনিসটা তুমি মামার উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হও। বেশি টাইম লাগলে কিন্তু 2-3 মিনিটও লাগতে পারে। সো পরীক্ষার হলে প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এই টাইমটা স্টেপলারের মামার পেছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। আশা করি বুঝতে পারছো। এরপরে যাব আমরা হচ্ছে যখন লুজ শিট নাও। লুজ শিট নেওয়ার ক্ষেত্রে তোমরা এই এক্সট্রা পেপারে বেশ কিছু ইনফরমেশন ফিল আপ করার জায়গা থাকে, ইনফরমেশনগুলো ফিল আপ করবা। পাশাপাশি একটা কোড থাকে, যে কোডটা প্রথম যে পেজটা ছিল ওএমআর এর পেজ, ওই পেজের মধ্যে গিয়ে ওই কোডটা বসাইতে হয়। সো ওইটা ফিল আপ করবা অবশ্যই। ওকে, নেক্সট, কাটাকাটি যত কম করবা পরীক্ষায় মার্ক পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ বাংলা পরীক্ষা হচ্ছে নিট অ্যান্ড ক্লিনের পরীক্ষা, এবং তোমার এখানে কোয়ালিটি খুব বেশি ম্যাটার করে না, কোয়ান্টিটিটাই বেশি ম্যাটার করে। এরপরে হচ্ছে 60টা সৃজনশীল আনসার করতে হবে। তুমি একটা সৃজনশীল এমন ভাবে লিখছো 14 পৃষ্ঠা লিখে ফেলছো, তুমি হাইয়েস্ট গেলে ওখানে 10 পাইতে পারবে, এর থেকে বেশি পাওয়া তো পসিবল না। 10ও আসলে পাবা না, বাট ধরো পাইয়ে গেছো, তাহলে একটা সৃজনশীল 10-এ 10 পাইলা। সৃজনশীল তুমি দিছো কয়টা? 5টা দিছো, তো 5-10-এ 50 না হইলো, তোমার তো লাগতো 55, তাহলে তুমি কিন্তু ওখানে ধরা। তার মানে আমাদের সবগুলা সৃজনশীল অবশ্যই আনসার করতে হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় যদি তুমি আমাকে এক কথায় একটাই ফাইনাল মানে সাজেশন দিতে বলো, আমি বলবো ভাই তুমি 60টা সৃজনশীল, প্রত্যেকটা সৃজনশীল যেন লিখে আসতে পারো। এবং 60টা সৃজনশীলে 7-এর ঘ অনেকে ছেড়ে দেয়, কারণ লিখে শেষ করতে পারে না। 7-এর ঘ যেন না ছাড়া হয়, 7-এর ঘ যেন পারফেক্টলি লেখা হয়, ঠিক আছে? এবং অনেকে দেখা যায় 7 নাম্বারটার হয়তো সময় বেশি একটা পাবে না, সেজন্য 6-এর ঘটা ছোট করে ফেলে, 6-এর ঘ দেখা যায় 3-4 লাইনে শেষ করে ফেলে। তো 6-এর ঘ শেষ মানে বেশি স্মল করা যাবে না। 6, 7, 1, 2 যেরকম ভাবে লিখছিলা হয়তো 1 নম্বরের মতো হবে না, কিন্তু 4, 5, 6, 7 সবগুলা যেন একই একটা প্যাটার্ন মেনটেন করে এবং সবগুলা যেন সুন্দরভাবে তুমি সমাপ্তি দিতে পারো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ ভালো যার সব ভালো তার, তাহলে 7টা সৃজনশীল অবশ্যই লিখতে হবে। আর লাস্ট অফ অল কোয়ান্টিটি, কত পেজ লিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো দেখো তুমি ধরো এখান থেকে হচ্ছে লেখা শুরু করতেছো, সো এখান থেকে তোমার একের কোটা শুরু হবে এবং এটা লিখবে 1 লাইন। একের খ শুরু হবে, আমরা এমনিতে তোমাকে যখন কলেজের পরীক্ষার কথা বলতাম যে এই পৃষ্ঠার বাকি যতটুকু আছে পুরোটুকু তুমি খ লিখবা। বাট এখানে কিন্তু ঝামেলা, বোর্ড পরীক্ষায় কিন্তু এই খটা শুরু করতে করতে মোটামুটি ধরো এখানে আর 2 লাইন লেখার সুযোগ থাকে। তো তুমি এই পেজের মধ্যে খুব বেশি লেখার সুযোগ পাবা না, তুমি এখানে লিখছো, লেখার পরে খটা এখানে এক্সটেন্ড করবা। যারা খুব বেশি ভালো স্টুডেন্ট, যারা মনে করো নিজেকে মানে ধরো অনেক হাতের লেখার অনেক স্পিড, চাইলে তোমরা খ এই পুরো পৃষ্ঠা জুড়ে শেষ লিখতে পারো, এবং পৃষ্ঠা শুরু হওয়ার আগ মুহূর্তে মানে শেষ হওয়ার আগ মুহূর্তে গটা এখান থেকে শুরু করতে পারো। তাহলে গ ধরো এখানে শুরু করলে 1 লাইন লিখছো, লেখার পরে এখান থেকে তুমি পুরো গ নাম্বারটা লিখছো, লেখার পরে ঘ নাম্বার মানে ঘ নাম্বারটা শুরু করবা এখানে, তার আগে গ নাম্বারটা এখানে লিখছো। তাহলে টিচারের কাছে মনে হবে, টিচার চিন্তা করবেন যে এই হচ্ছে এই পেজে লেখা শুরু করছিল, ওই পেজে শেষ করছে, 3 পেজ লিখে ফেলছে, তাহলে এর মার্ক দেওয়া যায়, এরকম আর কি চিন্তা ভাবনা থাকে। সাধারণত আমরা যারা মানে আরেকটু ভালো স্টুডেন্ট বা আরেকটু হাতে লেখার স্পিড বেশি, তারা হয়তো গ নাম্বার আর একটু বেশি লিখতে পারি, সমস্যা নাই। তুমি যতটুকু লিখতে পারো, টাইমটাই হচ্ছে ম্যাটার, টাইমের মধ্যে তুমি যদি বেশি লিখতে পারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে ঘ নাম্বার লিখতে থাকো। সো আমি যদি বলি ক নাম্বারটা হবে 1 লাইনে, খ নাম্বারটা হবে 7 লাইনে বা 7 or more। নেক্সট গ নাম্বারটা হবে 1.5 পেজ or more, বেশির কোনো লিমিট নাই, কমের লিমিট আছে। ঘ এর লিমিট হচ্ছে 1.85 দিলাম, মানে 2 পেজ হয়তো সবসময় শেষ করতে পারবা না। সো এতটুকু পেজ, অর্থাৎ 1 পেজ ফুল লিখলা, আরেক পেজের এই লেভেলে আইসা শেষ করছো, ততটুকু হলে তোমার পারফেক্ট। তাহলে 1.85 প্লাস 2 পেজ হতে পারলে ঘ নাম্বারটা খুবই পারফেক্ট হয়। সো এই হচ্ছে তোমার ওভারঅল।
এখানে তুমি যত বেশি পারো তত লিখবা, এবং যদি লিখতে না পারো, কথাবার্তা মাথায় না আসে, এক লাইনে দুইবার লেখো, সমস্যা নাই। তুমি গতে এক লাইন লিখছিলা, ওটা ঘতেও আবার লিখো, কারণ টপিক ঘুরে ফিরে ওই সেম জিনিসই থাকে। সো গতে যেটা লিখছিলা ঘতে ওইটি লিখো, প্যারা নাই। আর আমি একটা কাজ করতাম মাঝে মধ্যে, ধরো বোর্ড পরীক্ষা করি নাই, কিন্তু কলেজের পরীক্ষায় বা স্কুলের থাকতে, স্কুলে যখন সৃজনশীল লিখতাম, মাঝে মধ্যে এরকম হইতো সৃজনশীল লিখে শেষ করতে পারতেছি না, 7 নাম্বার সৃজনশীলে টাইম বেশি নাই, সেক্ষেত্রে 7 নাম্বারটা এমন সিকিউ দিতাম, ধরো উপন্যাস থেকে আসছে, এখন ধরো উপন্যাস কি আছে তোমার কাছে, লাল সালু আছে, তো তুমি কি করবা, উপন্যাসের মধ্যে তুমি তো অলরেডি লাল সালুর একটা সৃজনশীল দিছো, তাহলে 7 নাম্বার সৃজনশীলটা দিবা এমন অধ্যায় থেকে যে অধ্যায় থেকে তুমি অলরেডি একটা সিকিউ দিয়ে ফেলছো। সো ধরো আমি 6 নাম্বার সৃজনশীল দিছি লাল সালু, 7 নাম্বার সৃজনশীল দিছি লাল সালু, তাহলে আমার কি হবে লাভটা, আমার যেটা লাভ হবে, আমি কিন্তু লাল সালুর কাহিনী অলরেডি লিখছি 6 নাম্বার প্রশ্নে, আমি 6 এর গতে যা লিখছিলাম পেজটা মনে রাখি, পেজ দেখা হুবহু কপি করি, তাহলে 6 এর গ যে কথা ছিল 7 এর গ একই কথা ছিল, টিচার তো পরে দেখে না, তোমার জাস্ট উপরে 2-3 লাইন ঠিক থাকলে বাকিটুকু তুমি নিজের ইচ্ছা মতো লিখতে থাকো, 6 এর গ আর 7 এর গ আমার সেমই থাকতো, 6 এর ঘ আর 7 এর ঘ সেমই থাকতো। এটা হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট, মানে আছে না, বিপদে পড়ে গেলে যেভাবে তোমার রিস্কটা ম্যানেজমেন্ট করতে হবে, তুমি নিজে তো বাস খাওয়া যাবে না, তো এই জন্য 6টাকে 7 নম্বরে লিখে দিবা, মানে একই কোয়েশ্চেন একই জিনিস দুইবার লিখবা, জাস্ট 6 এর গতে 6 এর গ অনুসারে লাইনটা দিয়ে শুরু করবা, 7 এর গতে 7 এর গ লাইনটা দিয়ে শুরু করবা, 6 এর ঘতে ওই লাইন দিয়ে শুরু করলা, 7 এর ঘতে ওই লাইন দিয়ে শুরু করলা। আর উদ্দীপক খুব বেশি লেখার চেষ্টা করো না, উদ্দীপক লিখলে টিচারদের যদি একবার পড়ে, ধরো ফার্স্ট 3টা সিকিউ অন্তত খুব ভালো করে লিখো, ফার্স্ট 3টা সিকিউর মধ্যে উদ্দীপকের কথা সরাসরি লিখো না, উদ্দীপক তো অবশ্যই আসবে, কিন্তু উদ্দীপকের কথা এমন ভাবে লেখো না যে পুরো মনে হয় যে পেপারটাই উদ্দীপক দিয়ে লিখে ফেলছে। তো উদ্দীপক লিখলে পৃষ্ঠা পেজ ভরে, এটা সত্য কথা, কিন্তু প্রথম 3টা সিকিউতে অন্তত উদ্দীপক খুব বেশি যেন না লিখতে পারো, না লিখো, তাইলে তোমার টিচারের কাছে ইমপ্রেশন মানে তৈরি হয়ে যাবে যে না, এই ছেলে তো আসলে অনেক ভালো লিখে, এ তো আসলে উদ্দীপক কপি করে না, নিজে ট্যালেন্টে লিখে। অলসো ফাইনাল কথা যাওয়ার আগে শেষ কথা আরেকটা কথা, সেটা হচ্ছে আমি সব সময় অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকতো, মানে যাদের প্রিপারেশন খুব ভালো আছে তাদের জন্য বলতেছি, অনুধাবনমূলক যে প্রশ্নটা থাকে, এই প্রশ্ন আমি আগে থেকে মুখস্থ করে রাখতাম, মানে মুখস্থ না এক্স্যাক্টলি, মানে সাজায় রাখতাম মাথার মধ্যে। মানে ধরো 18 বছর বয়স যে কবিতাটা আছে, সেই কবিতা থেকে মাঝে মধ্যে দেখবা যে সব সিকিউ আসে, মানে সিকিউর মধ্যে খ নাম্বার যা কিছু থাকে সবগুলাতেই কিছু রিলিভেন্ট লাইন তুমি অ্যাড করতে পারবা, যেমন যারা আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়েছে তারাই 18 বছর বয়সের প্রকৃত অর্থ ধারণ করে, বা তারাই সাহসী, অনেক কথাবার্তা আছে এমন ভুলে গেছি আমি, বাট এই যে কয়েকটা লাইন আছে, এই কয়েকটা লাইন কিন্তু তুমি অলওয়েজ বসাইতে পারবা যে কোনো সিকিউতে, 18 বছর বয়স থেকে যে সিকিউ আসুক সেই সিকিউতে তুমি এই লাইনটা লিখলে কেউ তোমার মার্ক কাটবে না, মানে মনে হবে না যেটা অপ্রাসঙ্গিক কথাবার্তা। তো এরকম কিছু কিছু লাইন, ধরো প্রতি অধ্যায় থেকে যদি তুমি এরকম 2টা করে লাইন মনে রাখো, যে এই 2 লাইন প্রশ্ন যেটাই আসুক আমি চোখ বন্ধ করে আনসার লিখ, মানে আমি প্রশ্ন না দেখার আগেও আমি এই 2টা লাইন আমি আনসারের মধ্যে লিখতে পারবো, এরকম যদি কিছু কিছু লাইন সেট করে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। তাহলে দেখবা যে অনুধাবনমূলক প্রশ্নটা আমার খুব বেশি বড় হইতেছে না, মানে অনেক বেশি বড় হইতেছে, এবং আমার জন্য এটাতে খুব বেশি এফোর্ট দেওয়া লাগতেছে না। অনেক সময় দেখা যায় অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আমরা লেখার মতো খুব বেশি জিনিস পাই না। সো এটাই হচ্ছে তোমাদের সলভ। সো এই হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র নিয়ে ওভারঅল। আশা করছি তুমি সবগুলো আনসার করে আসতে পারবা, এবং এমসিকিউতে যেভাবে হোক 25-এর নিচে যেন না নামে, আর যদি নেমেও যায় পরীক্ষার হলে কিন্তু এক্সাইটমেন্টে যে আমার এমসিকিউতে খারাপ হয়েছে, এখন কি সিকিউ ভালো হবে কিনা, সিকিউর টাইমে সিকিউ, এমসিকিউর টাইমে এমসিকিউ, সিকিউর টাইমে এমসিকিউর কোনো টেনশন করা যাবে না, সিকিউর টাইমে এমসিকিউ কি হয়েছে নাকি হবে না এইসব নিয়ে ভাবাই যাবে না, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি বাংলা প্রথম পত্র পরীক্ষা খুব ভালোভাবে দাও। বাংলা প্রথম পত্র যেহেতু একদম ফার্স্ট পরীক্ষা, সো এখানে কনফিডেন্স ভালো রাখাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি ভালো পরীক্ষা দাও তাহলে দেখবা যে বাকি পরীক্ষাগুলো সহজ হয়ে যাচ্ছে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।